আপনি ৬-এর দশকে ছাত্রাবস্থায় তখন থেকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা জ্যোতিষীর মতো এইটা বলতে পারবো যে এবারও জিতবে, পরের বারও জিতবে, কতদিন জিতে যাবে। আপনি কি এবারেও নির্বাচনের দিন কয়েক আগে সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলবেন? এটাই হচ্ছে প্রোট্রাক্টেড ওয়ার। মানে বালির বাঁধ দিয়ে প্লাবনকে আটকানো যাবে না। যে আজকে যদি তৃণমূল পরাজিত হয় তাহলে কি পশ্চিমবাংলার চেহারা নেবে? বিজেপি কেন নয়? এই ভোটের তাৎপর্য অনেক গভীরে। ভোটের পডকাস্ট বা ভোটকাস্ট এই অনুষ্ঠানে সাধারণত আমরা এমন কাউকে আনার চেষ্টা করি যিনি সরাসরি নির্বাচনের সঙ্গে যুক্ত নন, অর্থাৎ একজন প্রার্থী নন, কিন্তু তার অভিমত, তার বক্তব্য এই নির্বাচনের জন্য এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই একজন এখানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, অধ্যাপক রণবীর সমাদ্দার। নমস্কার। অধ্যাপক সমাদ্দারকে ঠিক কিভাবে পরিচয় করানো যায় আমার জানা নেই। তিনি এক কথায় যাকে বলে অধ্যাপকদের অধ্যাপক। তার ছাত্রছাত্রীরা দেশে এবং বিদেশে নানা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তিনি একসময় নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রাবস্থায়, পরবর্তী সময় গবেষণা করেছেন, পড়িয়েছেন এবং এখনও পড়াচ্ছেন। এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে গতবারে মানে 2021 সালের যে নির্বাচন, সে সময় ঠিক নির্বাচনের আগে আপনি আমাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা কথা বলেছিলেন, যেটা আমি এখান থেকে কোট করছি। সেটা হচ্ছে যে তার যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেটা সেই ঐতিহাসিক 12 ভূঁইয়ার লড়াই আপনি বলেছিলেন। মোগল আগ্রাসনের মুখে দাঁড়িয়ে বৃহত্তর বাংলার 12 ভূস্বামী সেনাপতির লড়াই। এ লড়াই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পাহাড়ি, জনজাতি সবাইকে এক করে 500 বছর পরে দিল্লির বিরুদ্ধে অবিশ্বাস্য এক লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি এবারেও নির্বাচনের দিন কয়েক আগে সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলবেন, নাকি এবারে আপনার মনে হচ্ছে উনি একটু স্তিমিত, যদি আমি শব্দটা ব্যবহার করতে পারি? দেখুন, স্তিমিত কিনা তো সেটা বলতে পারবো না, বা কেন তোমার মনে হচ্ছে স্তিমিত সেটা আমি জানি না। গতবারের যে চাপ এই বাংলায় জনবাদীদের সম্মুখীন হতে হয়েছিল, এইবারের চাপটা তার থেকে বেশি। প্রাতিষ্ঠানিক চাপ অনেক বেশি। প্রাতিষ্ঠানিক চাপ বলতে শুধু নির্বাচন কমিশন নয়, মানে সামগ্রিকভাবে সরকারি, কেন্দ্রীয় সরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর সামগ্রিক চাপ মনে হয় গতবারের থেকে অনেক বেশি। একদিক দিয়ে এগুলোকে দীর্ঘস্থায়ী বলে ভাবা উচিত, অর্থাৎ এই চাপগুলোকে দীর্ঘস্থায়ী বলে ভাবা এবং প্রতিরোধটাও দীর্ঘস্থায়ী। তার কারণ হলো যে একটা যুদ্ধ তার প্রকৃতিতে বলতে পারো যে দীর্ঘস্থায়ী হয়। সব যুদ্ধ নয়, কিন্তু অনেক খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং তার বিভিন্ন পর্ব থাকে। তো সেদিক দিয়ে দেখতে গেলে তুমি 2021-এর যে নির্বাচন তাকে একটা পর্ব ধরতে পারো, 2026-এর নির্বাচন আরেকটা পর্ব ধরতে পারো, মাঝে লোকসভা নির্বাচন গেছে। কাজেই কিন্তু যুদ্ধটা চলছে। এবং এই যুদ্ধে আমরা জানি না অবশ্যই যে শেষ পর্যন্ত কে জিতবেন, কে হারবেন, কিন্তু একটা কথা আপনার আবার একটা সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, সেটা আপনি 2019-এ সে সময় যে তৃণমূলের উপরে চাপ এইভাবেই বেড়েছিল, তারা কম আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে, তারা 22টি আসন পেয়েছিল 42-এর মধ্যে। সে সময় আপনি একটি সাক্ষাৎকার আনন্দবাজার পত্রিকায় দিয়েছিলেন এবং সেখানে আপনি বলেছিলেন যে এই যে গোবলয়ের রাজনীতি, সেটাকে পশ্চিমবঙ্গে আনার চেষ্টা হচ্ছে এবং এই যে আনার যে এই যে ফোর্সটা, এই যে চাপটা, এটা এত ভয়ঙ্কর যে এটাকে শুধু ওই মাটি মানুষের ফিলসফি দিয়ে একটা সময় পর্যন্ত হয়তো আটকানো যাবে। মানে বালির বাঁধ দিয়ে প্লাবনকে আটকানো যাবে না, কিছুটা হয়তো স্তিমিত করা যাবে, প্লাবনকে একটু গতি হয়তো কমানো যাবে দিন কয়েকের জন্য, কিন্তু শেষ পর্যন্ত যাবে না। এরকম একটা কথা আপনি বলেছিলেন। সেটা কি আপনার মানে নির্বাচনে যেই হারুক বা জিতুক, মানে শেষ পর্যন্ত বিজেপিকে পশ্চিমবঙ্গে আসা থেকে রোখা
সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আপনি এটা ইন্ডিকেট করেছিলেন, স্পষ্টভাবে ইন্ডিকেট করেছেন, সেটা আপনার মনে হয়? আমার এখন তো মনে নেই ঠিক কি ভাষায় আমি বলেছিলাম। আমি গত মাসের গোড়ার দিকে আনন্দবাজারে একটা লেখা লিখেছিলাম, তাতে বলেছিলাম যে নির্বাচনে হয়তো জনবাদীরা জিতে যেতে পারে, কিন্তু জনবাদী রাজনীতির দিক থেকে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, এবং যেসব কর্তব্য এবং চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো শুধু ভোট সম্পর্কিত নয়, সেটা এই সমাজের একটা প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো থেকে পিছিয়ে থাকতে পারবে না, সরে থাকতে পারবে না। সেই কথাটা এখনো ঠিক যে সময় তো এক জায়গায় থেমে নেই, তার ফলে সময় পাল্টাচ্ছে, কর্তব্যের প্রকৃতি পাল্টাচ্ছে, এবং যে বিরোধিতা তার প্রকৃতি পাল্টাচ্ছে, আগ্রাসনের প্রকৃতি পাল্টাচ্ছে। এবং একদিকে যেমন আমি বলছি যে ভারতবর্ষে কেন্দ্রীভূত যে শক্তি, যেটা রাষ্ট্রশক্তির মূল আধার, এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলগুলোয় যেখানে আঞ্চলিক শক্তিরা ঘাঁটি গেড়ে বসে আছে, তাদের যে নিজস্ব যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভিত্তি, এই বিরোধিতাটা ভারতবর্ষের রাজনীতির প্রায় নির্ণায়ক একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এমনকি কংগ্রেসকেও স্থির করতে হচ্ছে যে শুধু জাতীয় পার্টি বলে নিজেকে পার পেয়ে যাবে, নাকি তাকে স্বীকার করে নিতে হবে যে সে তার স্থানীয় গুরুত্ব কোথাও আছে বলে সে গুরুত্বপূর্ণ, সেটা কর্ণাটকে হোক বা যেখানেই হোক না কেন। কংগ্রেসের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি, যেহেতু কংগ্রেস একাধারে জাতীয় পার্টি, আবার আরেক ধারে শুধু জাতীয় পার্টি বলে আর ধারে কাটে না। এই যে ভারতবর্ষের রাজনীতির এই যে একটা নির্ণায়ক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ফলে যে সংঘাত ভারতের রাজনীতিতে শুরু হয়েছে, যে একদিকে যারা ভারতে চায় যে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হোক, আরেক দিকে যারা চায় যে ভারতবর্ষের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হোক, এই লড়াইটা দীর্ঘস্থায়ী, এটাই প্রোট্রাক্টেড ওয়ার, এটাই হচ্ছে দীর্ঘস্থায়ী সংগ্রাম। সেই লড়াইটা পশ্চিমবঙ্গ দিতে পারবে আগামী দিনে? পশ্চিমবঙ্গ তো একা দিতে পারবে না, তার কারণ হচ্ছে একা দিতে পারবে না, এটা তো সেই কথাই বলছি, যেটা তো ভারতের বৈশিষ্ট্য। মানে তৃণমূল কংগ্রেস এককভাবে এই লড়াইটা দিতে পারবে না। তৃণমূল কংগ্রেস একবার দিচ্ছেও না। তৃণমূল কংগ্রেস আজকে পারছে, তার কারণ একদিকে সে যেমন তার আঞ্চলিক পশ্চিমবাংলার থেকে তার যে রসদ জোগাড় করছে, জনসমর্থন, আর্থিক সমর্থন, রাজনৈতিক সমর্থন, সাংস্কৃতিক সমর্থন, জাতিসত্তার পরিচয়ের সমর্থন, যা যা দিকে সম্ভব করছে, কিন্তু আরেক দিকে এই বিরোধিতাটার যে সর্বভারতীয় এর যে চরিত্র, এই চরিত্রটা না থাকলে তো পারতো না। আজকে এই চরিত্রটা আছে বলেই সেই জন্য তৃণমূল বা পশ্চিমবাংলায় বা কেরালায় বা ত্রিপুরার নির্বাচনে এই আপনার উপজাতিদের যে মানে আঞ্চলিক স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর যে নির্বাচনে যেখানে যা হচ্ছে, তার মধ্যে এটা বলতে পারেন যে তৃণমূল অনেক বেশি এগিয়ে আছে, হতে পারে। মানে তাদের এখনো পর্যন্ত আমরা যদি তৃণমূলের সাধারণভাবে শক্তির জায়গাগুলো দেখি, মানে একটা তো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এখনো সবচেয়ে জনপ্রিয় নেত্রী সব দলের মধ্যে, সেটা যাবতীয় সমীক্ষা জরিপ তারা বলছে, সেটা তো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তাদের একটা বাঙালি যে জাতীয়তাবাদ বলুন বা আপনি যাই বলুন, সাব রিজিওনাল ন্যাশনালিজম বলেন অনেকে, সেটা একটা দিক। তৃতীয়ত অনগ্রাউন্ড মুসলমান ভোট ইত্যাদি। এছাড়া ধরুন আপনার ভর্তুকির একটা রাজনীতি আছে, কি দেয়া হচ্ছে ইত্যাদি। এই রকম 4-5টা জিনিস দিয়ে গত 5-7 বছর বা ধরুন গত প্রায় 1 দশক ধরে চলছে। এবারেও কি চলবে? এবং এইভাবে কি তৃণমূল লড়াইটা চালিয়ে যেতে পারবে? দেখুন, আপনি যেভাবে প্রশ্ন করেছেন আমি সেভাবে দেখি না এটাকে।
যে কথাটা এক্ষুনি বললাম যে একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের মধ্যে এক একটা পর্বে ভাগ্যের ওঠানামা হতে পারে। যেমন 2018 না 19-এর নির্বাচনে, যেখানে লোকসভা নির্বাচনে এই যে আপনি যার উল্লেখ করলেন, বোঝাই গেছিল যে তৃণমূলের যে জনবাদীদের যে নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলোর প্রভাব পড়েছে। অন্যদিকে মানুষ হয়তো ভাবছে যে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রাখা যায়, অথবা ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ সেটা ভোটদাতাদের একাংশের মধ্যে তার প্রভাব পড়ছে। আর হিন্দু সমাজে এবং বিশেষত মধ্যবিত্ত সমাজে, মধ্য কৃষক সমাজে তো সাম্প্রদায়িকতাটা নতুন কিছু না। আর গত শতাব্দীর সবচেয়ে কুখ্যাততম দাঙ্গা তো কলকাতায় হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে, বাংলায় হয়েছে। কাজেই বাঙালি নতুন করে সাম্প্রদায়িক হচ্ছে না। এগুলোই আমাদের আশ্চর্য হওয়া উচিত নয়, বা এটা মনে করা উচিত নয় যেটা একটা একটানা জয়ী হবার ইতিহাস জনবাদীদের জন্য। সেই জন্য ওইটা নিয়ে অত মাথা ঘামানোর নেই। নিশ্চয়ই আছে যে আজকে যদি তৃণমূল পরাজিত হয় তাহলে কি পশ্চিমবাংলার চেহারা নেবে। এবং ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় যেখানে জনবাদীদের যদি ক্ষমতায় থাকতে হয়, অথবা বিপক্ষে যদি আজকে দক্ষিণপন্থীদের ক্ষমতায়, সরকারি ক্ষমতা সবচেয়ে আগে দখল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটা তো বৈধভাবে আসছে, সে তো অবৈধ পথে আসছে না। আমরা জ্যোতিষীর মতো এইটা বলতে পারবো যে এবারও জিতবে, পরের বারও জিতবে, কতদিন জিতে যাবে। এটা একটা স্বাভাবিক আমাদের অনুসন্ধিৎসা, স্বাভাবিক আগ্রহ। কিন্তু অন্য যে দিকটা আমি যে কারণে বললাম যে আমি এভাবে দেখি না, এর মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে যেভাবে নয়া উদারনীতিকরণ এসছে, যেভাবে পুরনো আমলের স্থায়ী শ্রমিক শ্রেণী বলতে যাচ্ছিল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গ্রামের কৃষকদের একটা বিরাট অংশকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। এই তো আজকের নানা কাগজেও আছে যে পাগলের মতো লোকে ফেরত আসার চেষ্টা করছে পরিযায়ী শ্রমিকরা। তাদের ধারণা এবার ভোট না দিলে যে ভোটের অধিকার পেয়েছে সেটাও কেড়ে নেওয়া হবে। এবং পশ্চিমবাংলায় সামাজিক কল্যাণের জন্য একটার পর একটা যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এখন নয়া উদারনীতিবাদের যুগে যেভাবে অধবর্গ স্তরে সামাজিক সংগ্রামগুলো চলতে থাকে, সেগুলো মধ্যবিত্তদের ক্ষেত্রে, শিক্ষিত শ্রেণীর ক্ষেত্রে, নয়া উদারনৈতিকবাদে বিশ্বাস করে অর্থনীতিবাদী যারা, তাদের ক্ষেত্রে বাংলা কাগজেও দেখি লেখা বেরোয়, অন্য কাগজেও, তারা এগুলোকে ডাইডল মনে করেন। কিন্তু এই যে ধরুন ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, এ নিয়ে তো কম তর্ক হয়নি। কারণ আপনাকে যদি আমি পোশাকি ভাষায় ধরো তোমায় যদি বলি, সারা পৃথিবীর আদর্শ হলো ইউনিভার্সাল বেসিক ইনকাম, সারা পৃথিবীতে গণতন্ত্রীরা, সমাজতন্ত্রী। আজকে আমাদের মতো উত্তর উপনিবেশ দেশে যা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যা স্টালিন করেছে, যা পিনারাই বিজয়ন করছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মোদীর সরকার করছে। এবারই তো তারা পশ্চিমবঙ্গে 3,000 দেওয়ার কথা বলেছে টাকা। তো এই মহিলাদের ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, আজকে যদি তোমায় আমি বলি যে এটাকে কেন ইউনিভার্সাল বেসিক ইনকাম নামে মানছো না, কেন তুমি এটা মানছো না যেটা ভারতবর্ষের সব মানুষের একটা মৌলিক অধিকার আছে যে ন্যূনতম আয় তার অর্জন করবে, সে তোমার বাড়ির বউ হোক, যিনি হয়তো বাইরে চাকরি করেন না কিন্তু সংসার চামলান, কিন্তু সেটা তার কাজ, তার জন্য তার আয় তার পাওয়া উচিত। কাজে আজকে যদি সরকার মনে করে যে এটা তার দায়িত্ব, যে আমি সমস্ত মতামত নির্বিশেষে বা নানা রকমের স্তর নির্বিশেষে, নানা রকমের বিভাজন রেখা নির্বিশেষে আমি চেষ্টা করব যে সাধারণ মানুষের মধ্যে একটা ন্যূনতম আয় পৌঁছে দেবার, আমি এটাকে ডাইডলের রাজনীতি বলবো কেন, বা আমি এটাকে ভিক্ষা দেওয়াই বলবো কেন, বা আমি এটা কেন বলবো যে তুমি একটা সরকারি কর্মচারী হলে তোমার ডিএ পাওয়া তুমি মনে করো যেটা তোমার হক, কেন তোমার চাকরির মধ্যে, একটা কন্ট্রাক্টের মধ্যে তুমি চাকরিতে তোমাকে বলা হয়েছে 100 টাকা, তাহলে দাম বাড়লে তুমি কেন 105 টাকা পরের বার পাবে না। সরকার যদি মনে করে যে এই 5 টাকা তোমায় দেব না, এই 5 টাকা আমি লক্ষ্মীর ভাণ্ডারে আমি যাদের চাই তাদের দেব, তাহলে কোন অর্থনৈতিক যুক্তিতে তুমি এটা প্রমাণ করবে যে তোমাকে 5 টাকা দেওয়াটা
রাজ্যের পক্ষে বেশি ভালো, না গ্রামে গিয়ে 5 টাকা দেওয়াটা বেশি ভালো? কি যুক্তিতে প্রমাণ হবে? এখানে যে ওই আর্গুমেন্টটা দেওয়া হয় বারবার, সেটা হচ্ছে যে এই যে টাকা দেওয়ার রাজনীতিটা ধীরে ধীরে মানুষের যে দাবি, চাকরি পাওয়ার যে দাবি, সেটাকে পিছনে ঠেলে দিচ্ছে, যে জব ক্রিয়েশন হচ্ছে না, সেই জন্য এই টাকাটা দিতে হচ্ছে। এই রকম একটা আর্গুমেন্ট আছে। নিশ্চয়ই। এবং সেইখানেই তো পাল্টাটা, যে তাহলে যে বাড়ির কাজ করছে সে জব করছে না। আমি তো এইখানেই বলছি যে এটা কতটা পিতৃতান্ত্রিক যুক্তি। ঘটনার চলে, কথার চলে বলছি, তুমি চাকরি করছো, তোমারটা চাকরি, আর তোমার বউ সংসার চামড়াচ্ছে, সেটা তার কাজ না, তোমারটা হলো কাজ, ওরটা কাজ না। তোমারটার জন্য তুমি মাইনে পাবে, আর মাইনের সঙ্গে আইনি যুক্তি থাকবে, তাও তো তুমি বুঝলাম কর্মসংস্থান সৃষ্টি বলছো, কিন্তু তার সঙ্গে তুমি আইনি যুক্তি থাকবে যে তোমার চাকরির নীতি হিসাবে তুমি না, এই 5 টাকা বিয়ে জব পাবে। ক্রিয়েশন মানে আপনি মহিলাদেরটা যদি বাদও দেন, এই যে একটা যাদের 50%কে বাদ দিয়ে দেবো? যাদের, না আমি বাদ দেওয়ার কথা বলছি না, আমি বলছি সতর্ক হতে হবে আমাদের। আমরা এই শব্দ চয়নে। অর্থনীতিতে না, আমাদের সাধারণ বোধ অর্থনীতির ব্যাপারে এতটাই আচ্ছন্ন হয়ে গেছে নয়া উদারনীতিবাদী মতাদর্শে, যে আমরা কিছুতেই জনবাদীরা যেভাবে অর্থনীতিকে দেখে আমরা সেটা বুঝতেই পারছি না। আমরা বুঝতেই পারছি না যে অর্থনীতি দেখার অন্য দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এর অর্থ এই নয় যে সে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করবে না। মানে যেমন কর্মহীনদের টাকা দেওয়া হচ্ছে, বিজেপিও সেটাকে বাড়িয়েছে, 1,500-কে 3,000 করার কথা বলেছে, কিন্তু এই যে যারা কর্মহীন, তারা কেন কর্মহীন, এই প্রশ্নটা কিন্তু কখনো খুব একটা দেখি আসে না, বা এলেও তেমনভাবে সামনে আসে না, ওই ডোল রাজনীতি এর মধ্যেই থেকে যায়। এটাও তো একটা একটা ব্যাপার। কারণ হচ্ছে যে তুমি তো, আবার বলছি, তুমি কর্ম আর কর্মহীনকে যেভাবে, তুমি যে শিক্ষায়, তুমি মানে তুমি আমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা সবাই ওই ফুল এমপ্লয়মেন্ট থিওরি, সবাই আমরা মনে করি 3%-এর তলায় যদি আনএমপ্লয়মেন্ট থাকে তাহলে ওটা মোটামুটি ফুল এমপ্লয়মেন্ট। আমরা সবাই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যে ফুল এমপ্লয়মেন্ট আমরা শিখেছি, আমরা মানুষ হয়েছি তার মধ্যে। আমরা কেউ মনে করি না যে আমাদের যে চিরাচরিত বেকার এবং কাজ যাদের আছে, এই যে ভাগাভাগি আমরা যে করে রেখেছি, ওই ভাগাভাগিটার আজকে কোনো মানে নেই। তার কারণ হচ্ছে যে খুব কম লোক পাবে সমাজে যে খালি পরের খেয়ে খাচ্ছে। লোক ওরকম নয়, লোক কিছু না কিছু করে চলেছে। এই যেগুলোকে আমরা সম্মান না দিয়ে কিছু না কিছু বলি, কিন্তু এই প্রত্যেকটার কিন্তু উপভোক্তা তুমি আর আমি। সেটা রাস্তায় অটোয় বসা হোক, কথার কথা বলছি, ওই আজকাল তো মোটরসাইকেল বা স্কুটারও ইয়েতে চলছে, উবেরে চলছে, সেখানেই হোক, থেকে শুরু করে তোমার লজিস্টিক্যাল ইন্ডাস্ট্রি, পরিকাঠামো যুক্ত যে অসংখ্য যে আজকে জবস তো আর ওভাবে সৃষ্টি হবে না। আজকে ভারতবর্ষের যদি ধরে নাও যে 28টা 29টা রাজ্য রয়েছে, তার মধ্যে হয়তো 3টে 4টে 5টা রাজ্যতে ধরে নিচ্ছি যে সংগঠিত শিল্পরম বড় আসবে। আমি একটা কথা বলুন, সেটা হচ্ছে যেটা একটা বিজেপি তরফে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে সব দলকেই পশ্চিমবঙ্গে, যেটা বাংলাদেশেও কিছুদিন আগে বলা হচ্ছিল, যে জামাতকে এবারে দেখতে হবে, কারণ সব দলকেই বাংলাদেশ দেখেছে। এখানেও একটা কথা বলা হচ্ছে যে বিজেপি কেন নয়, বিজেপি এলে কি সংকট হবে, যে সংকটের মধ্যে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই নেই নানা দিক থেকে। সব রাজ্যই আছে, পশ্চিমবঙ্গ আছে। এখন এত বিজেপি ভীতি কেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর বাঙালিদের এত কেন ভীতি, মানে এত কি সংকট, আর কি সংকট হবে, বিজেপিকে একবার কেন চান্স দেওয়া নয়, এটা একটা আর্গুমেন্ট। আপনার কি মনে হয়? দেখো, এইটা তো মানে কি বলবো, একটা হালকা উত্তর আছে। হালকা উত্তরটা, তুমিও রসিকতা ভালোবাসো, আমিও ভালোবাসি, কাজে হালকা উত্তরটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু একটা গুরুত্বপূর্ণ উত্তরও আছে যেটা সত্যি দরকার নেই। সেটা হচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো নির্বাচনকে যারা খুব গুরুত্ব দিয়ে দেখে, খবরের কাগজকে আরো গুরুত্ব দিয়ে দেখতে হয়, সংবাদ মাধ্যমের কাছে তো এটা একটা কি বলবে, দুর্গাপুজো, ইলেকশন আসা। কাজেই এইগুলো হচ্ছে খানিকটা সেফোলজিক্যাল ম্যানুফ্যাকচারিং। মানে আমরা না, আমাদের কিছু থাকে না প্রশ্ন করার, আমরা তাই প্রশ্ন তৈরি করি। তার কারণ মানুষ ভয় পাচ্ছে, ভোট দিচ্ছে না, এটা তো আমরা ভেবে নিয়েছি। আমরা তো মনে করি মানুষগুলো গাধা। আমরা তো মনে করছি না যে তোমার আমার মতো বা রাস্তার ওই লোকটা, সে লোকটা রাজনৈতিক বিচার করে, সেই লোকটার কাছে যে রাজনৈতিক যে বিকল্পগুলো এসে হাজির হয়,
নির্বাচন উপলক্ষে অথবা নির্বাচন নয় এমন সময় সে রাজনৈতিক বিচার করতে জানে। তোমার যেমন ভয় থাকতে পারে মমতা এলে সব শিল্প ধ্বংস হয়ে যাবে, সরকারি টাকা পয়সা সব শেষ, দেখো এত সরকারি টাকা পয়সা শেষ করে দেওয়ার পর শোনা যায় 8%-এর বেশি বাজেটে খরচ হয় না এই পপুলার স্কিমে, এই যে এতে, বরং মাইনেতে অনেক বেশি খরচ হয়। যদি এখনো দেখো, এখনো সব এই ঠান্ডা মাথায় পরে গিয়ে বাজেটটা খুলে দেখবে যে মাইনেতে সরকার কত খরচ করে, আর একটা স্কুল খুললে দেখবে সিপিএম এর আমল থেকে 90 টাকা যাচ্ছে মাস্টারমশাইদের মাইনে দিতে, আর বাকি 10 টাকা যাচ্ছে তোমার ব্ল্যাকবোর্ড করতে, তৈরি করতে। সরকারের তাই, সরকারের তো একটা মেজর মানে টাকা খরচ হয় তার নিজের লোকজন রাখতে। এখন সেইখানে মানুষ বিচার করে, বিচার করে সিদ্ধান্ত নেয়। আমরা প্রথমত এই ভরসাটাই আমরা মানুষের উপর করি না। আমরা সব সময় ভাবি যে ও বেটা ওকে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়ে যাচ্ছে, এখানে ওই করছে, ওখানে ওকে ভয় দেখানো হচ্ছে, তাই এটা একটা মধ্যবিত্তের ভয়। যে এটা আমি বলেছি এটা হালকা এবং উত্তর। আরেকটা উত্তর আছে, সেটা হচ্ছে একটা যে সিরিয়াস উত্তর আছে, আমি সেটা তো, কিন্তু এই আমি হালকা উত্তরটা বললাম এই কারণে যেটা, এটা যেন আমরা না ভাবি যে মানুষ যখন কোনো কিছুর পক্ষে ভোট দেয় না ভেবে ভোট দেয়, তার নিজের একটা বিচার ক্ষমতা থাকে। অনেক সময় পারিবারিকভাবে ভাবে, কখনো ব্যক্তিগতভাবে ভাবে, কখনো একটা গোষ্ঠী, কখনো পাড়াগত কিন্তু ভাবে। কিন্তু অন্য একটা দিক যেটা একটু সিরিয়াস উত্তর, সেটা হচ্ছে যে মানুষ যদি ভয় এক অংশ পায়, কেন পায়, কারা পায়? ধরো যদি এই কিছু মানুষ পায়, আমরা যদি এটা ভেঙে দেখি, এই কিছুটা কারা? আজকে যদি সংখ্যালঘুরা ভয় পায়, কারণ আছে নিশ্চয়ই। সেই কারণ কাটানোর কি চেষ্টা চলছে? কারণটা সত্যি না হতে পারে, তার কারণ কাটানোর একটা চেষ্টা চলবে। কিসে চেষ্টা? প্রার্থী দেওয়া, যেটা তারা দেয়নি। না, প্রার্থী দেওয়া শুধু নয়, একটা তুমি কোন কোন সম্প্রদায়গুলো থেকে আজকে এই এসআইআর এ বাদ গেছে দেখেছো? কোন সম্প্রদায়গুলো থেকে? দলিতদের থেকে এবং সংখ্যালঘুদের থেকে সবচেয়ে বেশি। আজকে অসংখ্য পরিবার রয়েছে, হিন্দুও বাদ গেছে, হ্যাঁ, হিন্দুও বাদ গেছে দলিতদের থেকে। আমি তো বারবারই বলছি হিন্দু, কিন্তু বর্ণ হিন্দুদের থেকে কম, অনেক কম। বারবারই তো বলছি দলিতদের থেকে এবং তোমার সংখ্যালঘু থেকে। তা আজকে যদি সংখ্যালঘুরা বা দলিতদের মধ্যে যদি এই ভয়টা থাকে, তা সেই ভয় তুমি কাটাচ্ছ না কেন? ভয় থাকলে ভয়, এসআইআরটা কি বিজেপির জন্য একটু বুমেরাং হয়ে গেল? দেখুন, নাও হতে পারে। তার কারণ হচ্ছে যে শুধু যে এটা বিজেপির ইচ্ছে তা না, এটা একটা রাষ্ট্রযন্ত্র চলছে যেভাবে, এটা বরং অনেক গুরুতর একটা প্রশ্ন করেছো। আসামে দেখো যা ঘটেছিল, আসামে প্রথমে যখন দেখা গেল যে 20 লাখ লোক বাদ গেছে, সেই 20 লাখ লোকের মধ্যে 18 লাখ বা 17 লাখ হিন্দু, 3 লাখ মুসলমান। এখন এটা সংশোধন করে বলা হচ্ছে যে 13 লাখের মতো। কাজেই এটা বিজেপি জানে, বিজেপি কেন, এটা আমরা সবাই জানি, যে যদি আমাদেরকে কাগজপত্র ঠিক নেই বলে যদি আমরা চেপে ধরি এবং সেই যুক্তিটাকে একটা অবিশ্বাস্য জায়গায় আমরা ঠেলে নিয়ে যাই, তাহলে জনসংখ্যার বেশিরভাগ যারা, তারা মারটা খাবে সবচেয়ে বেশি, এক্ষেত্রে দলিত হিন্দুরা। কিন্তু এছাড়া বড় যেটা, যে ভারতবর্ষকে পুনর্গঠিত করতে গিয়ে নয়োদা নীতিবাদী পথে আমাদেরকে একটা বিরাট অংশকে, মূলত শ্রমজীবী মানুষ, যার মধ্যে সংখ্যালঘুরা বেশি আঘাত পাবে, কিন্তু সংখ্যাগুরুদেরও যারা গরিব তারাও সমানভাবে, তারা সমান মানে তারাও এর মধ্যে দিয়ে তারা আহত হবে, সেটা হচ্ছে এদের রাজনৈতিক অধিকার চলে যাবে। ভারতবর্ষ থেকে কেউ এদের সরাবে না। 93 লক্ষ লোককে বন্দি শিবিরে পাঠানো হবে না, কেন? তো বন্দি শিবির করা যাবে না। এদেরকে ওই অটো চালিয়ে আর ওয়েস্ট ক্লিনার হয়ে আর কনস্ট্রাকশন লেবার হয়ে ওই মালদা মুর্শিদাবাদ থেকে কেরালাতে গিয়েই খাটতে হবে। কিন্তু এদের রাজনৈতিক অধিকার আর থাকবে না। আর রাজনৈতিক অধিকার যদি এদের না থাকে, আমরা যেভাবে এই যে কথাটা এক্ষুনি তোমাকে বললাম, যে তুমি আজ পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক বলে তোমার সরকারের কাছে একটা তোমার দাবি আছে, আমাকে দেখতে হবে। এবং এটা কলোনিয়াল আমলে যখন হয়েছিল, ডেকান রাইটস হয়েছিল, তখন ভারতবর্ষের যে বড় লাট, তিনি বলেছিলেন যে লোকে না খেতে পেয়ে মরছে, এর জন্য সরকারের দায়িত্ব কিসের? সরকারের কেন দায়িত্ব নিতে হবে? এটা তো নিতে না পড়ছে, নিজেরা চাষবাস করেনি, বন্যা হয়নি, বলছি বর্ষা হয়নি, আমি কি করব? আজ তো তা বলতে পারছে না সরকার। একই রকমভাবে
সরকার যখন এখানে যখন লোকেরা বলবে যে আমি ভারতবর্ষের নাগরিক, তুমি আমাকে কেন দেবে না, যে দিল তুমি আধার কার্ডের সঙ্গে এখন যোগ করেছো, হুম। এই ভোটের তাৎপর্য অনেক গভীরে। এই ভোটের তাৎপর্যটা এখানে একটা প্রশ্ন শুধু আসে, জেতা হারা না। আপনার কথা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে মানে ধীরে ধীরে সরকার এবং কেন্দ্র সরকারের কথা বলছে এখানে, যে একটু অ্যান্টি পিপল হয়ে যাচ্ছে। এটা তো সত্যি একটা অ্যান্টি পিপল মেজার, এগুলো মানে যেগুলো আপনি বললেন। অ্যান্টি লেবার, তুমি Anti-labor, পিপল তো নতুন করে তৈরি হচ্ছে। এই যে নয়ডায় আন্দোলন হয়েছে উত্তর ভারতে, তার ফলে এখন অ্যাক্টিভিস্টরা অ্যারেস্ট হচ্ছে, এগুলো সবই অ্যান্টি পিপল হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বিরোধী পক্ষ কিন্তু সেভাবে, মানে আমি তৃণমূলের কথা শুধু বলছি না, বিরোধী পক্ষ সেইভাবে ঐক্যবদ্ধভাবে এগুলোকে কিন্তু ধরতেই পারছে না। এই যে এসআইআর এর বিরুদ্ধে যে আন্দোলন হওয়া উচিত ছিল, এত লোক বাদ পড়ে গেল এবং শেষ পর্যন্ত ওই ট্রাইব্যুনাল করেও সবাইকে ঢোকানো যাবে বলে মনে হয় না, মানে সবার ফয়সালা করা যাবে বলে মনে হয় না। এই অবস্থায় যে ধরনের মুভমেন্ট করা উচিত ছিল সেটা হয়তো বিরোধীরা করতে পারলো না পশ্চিমবঙ্গে। আমাদের তো সব, তুমি আমি আমরা সবাই হচ্ছে বামপন্থীদের স্বর্ণযুগে মানুষ। আমাদের সবাই আন্দোলন সম্পর্কে একটা আমাদের আদিকল্প আছে, আমরা সব ভাবি আন্দোলন। আজকে পশ্চিমবঙ্গে যা হয়েছে এটা এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের প্রতিরোধ ছাড়া আর কি? আজকে তুমি তোমার কাগজ, তোমার প্রচার মাধ্যম, আমার ভাবনা সব কিছু তো এটাকে ঘিরে হচ্ছে। কে জিতবে কে হারবে চেয়েও বড় হচ্ছে কত লোক বাদ চলে গেল, এদের কি হবে? এরা আধারের সঙ্গে যুক্ত হয়ে যে সব সামাজিক কল্যাণগুলো পেত, কালকে কি পাবে? বড় ওস- প্রশ্ন চিহ্ন। সেই জন্যই তো লোকে এত ভাবছে। লোকের নাগরিক পঞ্জিতে নাম উঠেছে ওঠেনি তো এতদিন ভাবেনি, কিন্তু আজকে ভাবতে হচ্ছে কেন এটাই যদি আমার চলে যায়, কালকে পরশু যখন বলবে এবারে আধারের নবীকরণ চাই, হুম। রিনিউয়াল হবে, এবং আবার সামনে বছর এসআইআর হবে না এরকম কোনো গ্যারান্টিও না নেই। তাহলে তুমি ভারতে থাকবে, কিন্তু তোমার যে মৌলিক রাজনৈতিক অধিকারের ভিত্তিতে তুমি অন্য অধিকার পেতে, হানা আরেন্ট যেটাকে বলছেন দি রাইট টু হ্যাভ রাইটস, তুমি অধিকার চাইছো, কিন্তু অধিকার চাওয়ার অধিকারটা কি তোমার আছে? তুমি যদি একজন বাংলাদেশের লোক হও, একজন শ্রীলঙ্কার লোক হও, একজন চীনের লোক হও, তুমি এখানে একটা অধিকার তোমার আছে কি, যে তোমাকে বিনা বিচারে বিনাইতে তোমাকে কেউ গুলি করে মারতে পারে না, তোমার জীবনের অধিকারের জন্য তোমার নাগরিকত্ব লাগে না। কিন্তু অন্য প্রচুর মৌলিক অধিকার যেখানে তোমার নাগরিকত্ব ছাড়া অ্যাক্সেস করা যায় না। না, তুমি সে পারবে না। সেইটাকেই তো আনা আরেন বলছেন দি রাইট টু হ্যাভ রাইটস। আর বেসিক রাইটলেসনেস, মৌলিক অধিকারহীনতা কি? যেখানে তুমি এই দেশের নাগরিক বলেই আর তুমি গণ্য হলে না, যার জন্য সাধারণ মানুষ বুঝছে যে বাকিগুলো পরে, আসলে আগে আমাকে এটা নিয়ে বুঝতে হবে আমি আছি ভারতবর্ষীয় হিসেবে, ভারতীয় হিসেবে, না আমি নেই। এর জন্য এটা নির্বাচনকে ঘিরে এটা এসছে। সরকার যদি ধরো সিএএ করতেন, যে সরকার তো বলেছিল যে আমরা করবো, চালু করেছে আসাম, সরকার মনে করেছে যেটা একটা নির্বাচনকে ঘিরে করা যায়, নির্বাচন কমিশনের দায়িত্ব না কে নাগরিক নয় ঠিক না করার, কিন্তু তোমার ভোটাধিকার আছে কিনা, তুমি ঠিক ভোটার কিনা, এটা নির্বাচন কমিশন বলতে। এখন এই অজুহাতে বা এই পেছনের দরজা সামনের দরজা দিয়ে বা শুরু হয়েছে বলেই তোমার এত। এবং যদি বলো সারা ভারতে কেন হয়নি, দেখো এটা বিধি যে বহু কিছু জিনিস বাংলারই ভাগ্যে পড়ে, ভালো বলো মন্দ বলো। এবারে আমাদের শেষ করতে হবে। আমরা ঠিক যখন ওই যা বলেছিলাম যে যখন আমরা ওয়ার্মিং আপ তখনই আমাদের গোটাতে হয়। একটা প্রশ্ন করি, মানে একটু এখান থেকে সরে গিয়ে এই দৈনন্দিন রাজনীতি থেকে, সেটা হচ্ছে যে আপনি ৬-এর দশকে ছাত্রাবস্থায়, তখন থেকে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত, ভালোভাবে যুক্ত। ফলে নির্বাচন, আপনার সে সময়ের নির্বাচন নিশ্চয়ই মনে আছে, ৬৭ নির্বাচন বা তার হয়তো আগের নির্বাচন, যখন যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এল। সেইখান থেকে এই সময় ৬০ বছর, এই প্রশ্নটা স্বল্প পরিসরে উত্তর দেওয়া খুব মুশকিল, কিন্তু তবুও আপনি যদি একটু একটা আমাদের আন্দাজ দিতে পারেন যে কিভাবে নির্বাচনটা পাল্টেছে বলে আপনার মনে হয়। দেখো ১৯৬৭ নির্বাচনে আমি স্বেচ্ছাসেবী ছিলাম বামপন্থীদের। তখন ১৯৬৭ নির্বাচনে তো বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে পারেনি, সিপিআই সিপিএম আলাদা ছিল, সিপিএম নামটাও তখন হয়নি, লেফট সিপিআই বলা হতো। আমরা ছাত্র এবং ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে হতো। কাজেই তখনকার যেটা মনে আছে সেটা স্মৃতিটা
খুবই তাজা, কিন্তু বিশ্লেষণটা অনেক দুর্বল। কারণ আমি তো আর 67 সালে নির্বাচন অধ্যয়ন করিনি, নির্বাচনের ছাত্র তো ছিলাম না, কর্মী ছিলাম। এইটুকু বলতে পারি যে তখনকার নির্বাচনের চেয়ে এখনকার নির্বাচন অনেক শক্ত, অনেক দুরূহ, এবং এই নির্বাচনে জনসাধারণের যেসব সমস্যাগুলো এসে হাজির হচ্ছে এবং তাকে ঘিরে যে ধরনের জনবাদী সমাবেশ ঘটছে, এটা কল্পনা করা যেত না। তখন আদর্শগতভাবে খুব পরিষ্কার ছিল, অর্থাৎ পাটিগণিতের মতো জটিল ছিল না। আচ্ছা, একদিকে বামপন্থীরা তারা বলছে যে শ্রমিক কৃষকের অমুক হবে, নকশালপন্থীরা বলছে এই ভোটের কোনো মানে নেই, এটা প্রহসন, এটাকে বন্ধ করতে হবে। কংগ্রেস একদিকে, কংগ্রেসরা বলছে আমরা জাতীয়তাবাদী, দেশকে আমরাই বাঁচাবো, বামপন্থীরা দেশ বাঁচায় না, এরা চীনাপন্থী। মিটে যেত, থিংস ওয়ার ইজিয়ার, অনেক সোজা। কিন্তু আজকে যে কারণে ওই পাটিগণিত পড়ে যারা বড় হয়েছেন, আজকে তারা যখন নির্বাচনে যাচ্ছেন তারা আর পারছেন না। তার কারণ হচ্ছে যে ও আজ তো নির্বাচন তা নয়, আদর্শ বলো, রুটি রুজি বলো, তোমার আজকে এবং প্রযুক্তি এবং তার সঙ্গে যেটাকে দার্শনিকরা বলছেন লাইফ কোয়েশ্চেন। এই যে আজ যে সমস্যায় পশ্চিমবঙ্গের নির্বাচন আজকে এত আলোড়ন তুলছে, যে তুমি নাগরিক কি নাগরিক নও, 1967 সালে এটা নিয়ে ভাবতে হতো না। আমি কয়েকদিন আগেই তারাশঙ্করের, সেই সময় উনি কাগজে একটা কলম লিখতেন, দেশের কথা বলে, এখন ওটা ইয়ে করে বেরিয়েছে, কয়েকদিন আগেই আমি আবার করে পড়ছিলাম, যে জিনিস ছিল অনেক সোজা। অমুক জায়গায় বন্যা হয়েছে, অমুক জায়গায় বিহারে ভুখা মানে সুখা মরশুম চলছে, সরকার ডাইডল দেয়নি। এখন তুমি বলছো সরকার ডাইডল দিয়ে ভোট ম্যানেজ করে নিচ্ছে। তো তুমি বুঝতেই পারছো যে সমস্যাটা এখনো অন্য। জয়প্রকাশ নারায়ণ বিহারে যে আন্দোলন তখন করেছিলেন, যে বিহারে বলাই হয়েছিল যে ইট ওয়াজ নিয়ার ফেমিন কন্ডিশন, এবং সরকারকে হারিয়ে দিতে হবে, তার কারণ এই সরকার লোকের দায়িত্ব নিচ্ছে না। তুমি কথায় কথায় বলছো সরকার তো সব দিয়ে দিচ্ছে, দিয়ে হাত করে নিচ্ছে লোককে। এখন এর বিরুদ্ধে তোমাকে যদি বলতে হয়, তুমি যদি মনে করো যে এটা খারাপ রাজনীতি, বা এটা তুমি প্রশাসন এলে দিতে না, আমি যদি তোমায় জিজ্ঞেস করি তুমি সরকার এলে কি দিতে না, তাহলে আজকের রাজনীতি অনেক জটিল। উদারনীতিবাদী জাতীয়তাবাদী যুগের যে রাজনীতি, যখন বামপন্থীরা তার বিরোধিতা করে বড় হয়েছে, নিজেদের আদর্শ করেছে, আর আজকে নয়া উদারনীতিবাদের যুগে যেখানে শ্রেণীগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, যেখানে লোকে পরিযায়ী হয়ে যাচ্ছে, যেখানে তোমার জীবন একটা নতুন দোতনা নিয়ে হাজির হচ্ছে, যেগুলো হচ্ছে বাঁচা মরার প্রশ্ন, যে প্রশ্নগুলোকে তুমি বাঁচা মরার প্রশ্ন ভাবোনি। তুমি 2 বছর আগে কলকাতার এক তরুণী ডাক্তার কি অবস্থাতে তার প্রাণ গেল, আজকে তা নিয়ে যে জনসমাবেশ হয়েছে, তুমি কি 40 বছর আগে এটা ভাবতে পারতে? অথচ 40 বছর আগে কি এসব ঘটনা ঘটেনি? তখন তো বড় বড় আন্দোলন হয়েছে এবং মানুষ কিন্তু সেটা হয়েছে খাদ্যের দাবিতে। কিন্তু তোমার গ্রামে, গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে কোনো মহিলা ডাক্তার বা কারুর নির্যাতিত হলো, মারা গেল, সে নিয়ে তুমি আজকে লোক তাদের কোন প্রশ্নটাকে যে জীবনের প্রশ্ন করে নেবে, জীবনের প্রশ্ন কোনটা এটার তো কোনো ব্যাকরণ লেখা নেই। এটা তো নির্ভর করছে তোমার সে সময়ের উপরে। 66 সালে যে খাদ্য আন্দোলন হয়েছে, আজ হয় না কেন? কারণ খালি এই নয় যে খাদ্য আজকে লোকে পাচ্ছে, সেটাও ঠিক যে লোকে খাদ্য পাচ্ছে, আবার অন্যদিকে এটাও ঠিক যে লোকে তখন খাদ্য না পেলে পরিযায়ী হব কিনা ভাবেনি, কিন্তু এখন খাদ্য না পেলে জানে কি করে জোগাড় করে নেব। ওই যে বললাম, কিছু না কিছু আমাকে করতেই হবে। সুযোগও বেড়েছে নয়া উদারনীতিবাদের জন্য। অর্থনীতিটা আর ওই অর্থনীতি নেই। কাজে আজকের যে নির্বাচন, আগের নির্বাচন দিয়ে তুমি বলতে গণতন্ত্র আসতো, এখন আশা করি হবে না। তুমি বলবে হয়তো নির্বাচন দিয়ে স্বৈরতন্ত্র ফিরে এলো। আর নির্বাচন দিয়ে স্বৈরতন্ত্র এলো, যেভাবে ধরুন এই যে আমাদের এখনকার যে প্রচার মাধ্যম, সামাজিক মাধ্যম, এগুলিকে যেভাবে নির্বাচনে নিয়ে আসা হচ্ছে, মানে মানুষ এবং যে রুলিং এলিট, তার মধ্যে যে তফাৎটা, সেটার মধ্যে যে সামাজিক মাধ্যম, মিডিয়া, প্রযুক্তি, এটা তো তখন সেভাবে ছিল না। এটা কিন্তু দেখো, মানে সরাসরি কথা বলা তো খুব মুশকিল হয়ে গেছে। আমি ফ্যাসিবাদ কথাটা ব্যবহার করিনি, করছিও না, কিন্তু ফ্যাসিবাদী রাজনীতির একটা জনশক্তি থাকে সবসময় তলার দিক থেকে। গরিব মানুষের এক অংশ সবসময়তে দেখা গেছে, সেটা হিটলারের জায়গায় হোক বা যে কোনো জায়গায়, হ্যাঁ, যে গরিব মানুষের একটা অংশ মনে করে এইটাই রাস্তা, এই জবরদস্ত হতে হবে, একনায়কতন্ত্র না হলে দেশে। সামাজিক ভিত্তি
আগেও ছিল, ফ্যাসিবাদের সামাজিক ভিত্তি আগেও এখনো আছে। কিন্তু আগে এই রকম স্বৈরতন্ত্র আইনি পথে, আইনকে একসময় ভেঙে তাকে স্বৈরতন্ত্র আনতে হতো, সংবিধানকে তাকে মুলতুবি রাখতে হতো। কিন্তু হিটলার তো নির্বাচনে জিতে এসেছিলেন। তারপরে তো তাকে তো সবকিছু বন্ধ করে দিতে হলো। কিন্তু তুমি এখন সব জায়গায় তুমি দেখবে যে সাংবিধানিক পথেই স্বৈরতন্ত্র আসবে। আমরা স্বৈরতন্ত্র দিয়ে শেষ করতে চাইনি, কিন্তু শেষ করতে হচ্ছে। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা শেষ করতে পারি, সেটা হচ্ছে ওনাকে আবার ফিরিয়ে আনা হবে, নির্বাচন চলাকালীন হয়তো এবং নির্বাচনের পরে নিশ্চয়ই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।